চলতি সপ্তাহেই নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি। সচিব জানালেন, বাড়বে না ভোট কেন্দ্রের সংখ্যা। কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে হারুন সহ 18 পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। ভোট প্রহসনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক ইসি সচিব হেলাল উদ্দিনকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। সাক্ষীদের হুমকি দিলে কঠোর হওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের। উখিয়ায় এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ। কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চলতি সপ্তাহে নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে কমিশন। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হওয়া 22টি রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের তদন্ত করতে চিঠি দিয়েছে ইসি। সোমবার নির্বাচন কমিশনের নিয়মিত বৈঠকের পর এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইসি সচিব আরও জানান, খসড়া হয়েছে, কমিশনের কাছে অনুমোদনের জন্য খসড়া দেয়া হবে। এ সপ্তাহেই রোড ম্যাপ দেওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন ইসি সচিব। এদিকে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না বলেও জানান তিনি। যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে। এবং এবার আমরা স্পষ্ট করে বলে দিব যে কোন কারণটায় বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি, সেটা আমরা স্পেসিফিক করে উল্লেখ করে দিব। কাজে এটা করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। নির্বাচন কমিশন থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, ভোটের রোডম্যাপ চূড়ান্তে ইসি আর কি জানালো? শাওন, সিনিয়র সচিব এখানকার ইসির যে সিনিয়র সচিব আক্তার হোসেন, তিনি কথা বলেছিলেন কিছুক্ষণ আগে এবং সেখানে তিনি বলেছেন যে রোডম্যাপ একটি দেয়া হয়েছে এবং রোডম্যাপ যদি পরবর্তীতে চূড়ান্ত হয়, যে রোডম্যাপ যেটি দেওয়া হয়েছে সেই রোডম্যাপ দেওয়ার পর চূড়ান্ত হলে এ সপ্তাহের মধ্যেই রোডম্যাপ সংক্রান্ত যে সিদ্ধান্ত সেটি জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এছাড়া তিনি আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি কথা বলেছেন 82টি আসন নিয়ে, যে এই 82টি আসন নিয়ে যে আপিল, সেই আপিল নিয়ে যে শুনানি, সেই শুনানি হবে 24 থেকে 27 আগস্ট পর্যন্ত। এবং তিনি বলেছেন যে পেন্ডিং যে এই এনআইডি সংশোধন, এই জাতীয় পরিচয়পত্র সংশোধন, সেগুলো নিয়েও তিনি কথা বলেছেন যে, এবং তিনি বলেছেন যে প্রায় 80,000-এর মতো সংশোধন আবেদন এখনো কিন্তু আসলে পেন্ডিং অবস্থায় রয়েছে, সে বিষয়টি নিয়ে তিনি বলেছেন। এছাড়াও তিনি বলেছেন যে ভোট কেন্দ্র নিয়ে তিনি যেটি বলেছিলেন যে ভোট কেন্দ্র আসলে বাড়ানোর চাইতে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে বিদ্যমান যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে ভোটার সংখ্যা বাড়িয়ে কিভাবে সমন্বয় করে এই বিষয়টির নিষ্পত্তি করা যায় সেটি আসলে ভাবছে নির্বাচন কমিশন। এছাড়া তরুণদের জন্য আলাদা যে বুথ করার বিষয়টি, সেটি নিয়েও কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি এবং এ ধরনের কিন্তু আসলে বেশ কিছু কথা বলা হয়েছিল এবং এটা আমরা পরবর্তীতে ইসি সচিবের মাধ্যমে, সিনিয়র সচিবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং এরপর আরেকটি বিষয় সামনে এখানে উল্লেখ করে রাখতে চাই যে প্রায় এখানে 85 জনের মতো যেসব চাকরিচ্যুত যে কর্মকর্তারা রয়েছেন, থানা কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা, জেলা কর্মকর্তা, তাদেরকে কিন্তু আবার পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন এবং সে বিষয়ক একটি প্রজ্ঞাপনও কিন্তু তারা জারি করেছে। এবং কিছুক্ষণ আগে 4টা বাজার কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পর্যবেক্ষক সংস্থা IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, তারা এসেছে এবং তারা পর্যবেক্ষণ করে থাকে, রাজনীতির বিভিন্ন পর্যবেক্ষণ করে থাকে। তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করতে এসেছেন। তারা দেখা করার পর গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তখন আমরা আরও কিছু ব্যাপার হয়তো জানতে পারবো। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ 18 পুলিশ কর্মকর্তাকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার
কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয় 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত থাকাকালীন তারা খোরপোশ ভাতা পাবেন। জুলাই আন্দোলনে পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আনিসুল হককে 2 মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল। এদিকে হেলাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমানের। এর আগে আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সেই সময়কার এসবি প্রধান জাভেদ পাটোয়ারি, সাবেক ডিবি প্রধান ও তখনকার গাজীপুরে এসপি হারুন সহ 5 জনের বিরুদ্ধে। পরে অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া এদিন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষীদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 2016 সালের অক্টোবরে গাজীপুরে একটি বাসায় জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় 7 জনকে। ওই সময় 830 রাউন্ড গুলি ছুড়ে সোয়াত, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনী। প্রসিকিউশন বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে 7 জন তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। সোমবার এক পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। এ সময় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি ও সে সময়ের গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের প্রধান হারুনুর রশিদ, সিটিডিসির প্রধান মনিরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ঘটনা তদন্ত সংস্থা পেয়েছে যে 2016 সালে এরকম সারা বাংলাদেশ থেকে এরকম ইসলামী মনোভাবাপন্ন 6 জন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয়। বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে। এদিন চানখারপুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন সাক্ষী নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের। সেই অনুযায়ী ট্রাইব্যুনাল কনসার্ন অফিসার ইন চার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোনো ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য এবং রিমুভ করে তার সেফটি, সিকিউরিটি ইনশিওর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য। ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন, তার সকল সেফটি, সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষী দেন 2 শহীদ পরিবারের সদস্য সহ 3 জন। এ সময় তারা তুলে ধরেন নির্মম হত্যাযজ্ঞের চিত্র। তার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি, যে বিভৎসতা ছিল, যে বিভৎস অবস্থার সৃষ্টি করে দিল সেই কারণে। এবং তিনি এটা দাবি করেছেন যেটা এটা আইনের ভাষা নয়, যে আমার ছেলেকে যে হত্যা করার পর যেভাবে পোড়ানো হয়েছিল আমি সেইভাবে শাস্তি চাই। এটা আইনের বিষয় না, এটা তার আবেগের বিষয়। সেটা লেখা হয়েছে, সেটা বললো তো যে আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 12 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, এর জন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ, পরিবেশ ধ্বংসের কারণে বাংলাদেশের মতো দেশে সুস্বাস্থ্য নিয়ে থাকা কঠিন। তাই প্রকৃতির প্রতি সদয় হতে দেশবাসীকে আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য ও 2 জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। কেরানীগঞ্জের সৎ ছেলে হত্যা এবং ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের আলাদা মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, মায়ের প্রাক্তন স্বামী আজহারুল হত্যা করে কিশোর রাকিবুলকে। অন্যদিকে ফরিদপুরে বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় জানানো হয়, সমকামিতার সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে রেদওয়ানকে বাসায় ডেকে খুন করে জহুরুল মুন্সি। রাকিবুল সর্দার, তার বয়স হলো 14। মায়ের সাথে কেরানীগঞ্জ থাকতেন কিশোর রাকিবুল সর্দার, কাজ করতেন একটি কারখানায়। হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান রাকিবুল। অনেক খোঁজাখুঁজির পর গেল শনিবার চুনকুটিয়া পশ্চিমপাড়ার একটি বাসা থেকে রাকিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নামে র্যাব। গ্রেফতার করা হয় রকিবুলের মায়ের প্রাক্তন স্বামী আজহারুলকে। বেরিয়ে আসে হত্যার কারণ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে এ তথ্য জানায় র্যাব। মূলত রাকিবুলের মায়ের সাথে নতুন করে সংসারের প্রস্তাবকে কেন্দ্র করে অপহরণের পর হত্যা করা হয় কিশোর রাকিবুলকে। মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক, কিন্তু তফুরা বেগম কিছুতেই রাজি হচ্ছিল না। তার অনেক ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল। তারপর তার ছেলেকে নিয়ে আসে, সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায়। তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করছে যে তার মাকে একটু বোঝানো, কিন্তু ছেলে রাজি হয় নাই, যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। পরবর্তীতে আলটিমেটলি ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে। ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয় রবিবার। র্যাব জানায়, সমকামিতায় জড়িত ছিলেন নিহত রেদওয়ান ও ঘাতক জহুরুল মুন্সি ওরফে সুলতান জহির। সম্পর্ক ছিন্ন নিয়ে বিবাদের জেরে এই হত্যা। রেদওয়ান, এই দুজনের মধ্যে গত 2 বছর যাবৎ এদের ভিতরে একটা সম্পর্ক ছিল, সমকামী সম্পর্ক ছিল। যে আসামি, সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না। ভিকটিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে। তখন একটা ছুরি দিয়ে ঘাড়ের এখানে একটা পোস্ট দেয়, এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায়। এদিকে রোববার ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ 5 জনকে আটক করে র্যাব 2। একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ 5 জনকে আমরা গতকাল গ্রেফতার করতে সমর্থ হই। বিভিন্ন থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র দিয়ে অপরাধমূলক কাজ করে আসছিল আটককৃতরা। অবৈধ অস্ত্র। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও প্রার্থীদের আনাগোনায় মুখর ক্যাম্পাস। দুপুর 12টা পর্যন্ত নতুন করে 28 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই নিয়ে মোট 153 জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। এবারে ডাকসু নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাকসাস, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একাধিক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 20 জন প্রার্থী। তবে এখনও কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। একই সাথে চলছে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। সকালে ক্যাম্পাসের পুরাতন প্রশাসনিক ভবনে অস্থায়ী নির্বাচনী কার্যালয় শুরু হওয়া এই কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। এর আগে রোববার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। জাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 21 থেকে 24 আগস্ট পর্যন্ত। 18 বছর আগে বরখাস্ত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। এর আগে বিএনপি জামায়াত ইসলামের তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া 85 জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। উখিয়ার বিভিন্ন এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকরা কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 9 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে সড়কে। এর আগে সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন উখিয়ার বিভিন্ন এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। বলেন, কিছুদিন আগে তহবিল সংকটের অজুহাতে বিভিন্ন এনজিওর 1179 জন শিক্ষককে ছাঁটাই করা হয়। শিক্ষকদের অভিযোগ, চাকরিচ্যুতদের পুনর্বহাল নিয়ে বারবার স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা হয়েছে, তবে এখনও কার্যকরী কোনো পদক্ষেপ না নেয় আবারও সড়কে নামতে বাধ্য হয়েছেন তারা। 3 মাসের মধ্যে কোনো ভালো একটা ফিডব্যাক আমাদের থেকে দেওয়া হবে। তো 3 মাস অপেক্ষা করার পর আমরা এখনো কোনো ভালো ফিডব্যাক আমরা পাই নাই। পজিটিভ কোনো ফিডব্যাক আমাদের কাছে এখনো আসে নাই। পরিবারের সবাই অসহায় হয়ে গেছে, আমরাও অসহায় হয়ে গেছি। আমাদের ভাই বোন আছে, খাওয়া নাই দাওয়া নাই, বই রয়েছে ভাই, বুঝছেন? এটা একটা কষ্ট। যে কোনো আন্দোলন হলে আস্থার উপরে আমরা ড্রাইভারেরা কোথায় যাবো? মরিচে চলে গেছে, অনেক মানুষ ভোগান্তি।